ব্যস্ত শহরের নির্জন হাইওয়েটি হঠাৎ পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজে মুখরিত হয়ে উঠল। একটা ব্ল্যাক কালারের জিপ ছুটে যাচ্ছে, আর তার পেছনে পুলিশের গাড়িগুলো ছুটে যাচ্ছে। আসলে গাড়িটা একটা ব্যাংকের দারোয়ানকে পিষে ফেলে চলে এসেছে, এবং ওই ব্যাংক থেকে তার কিছুক্ষণ আগেই 400 কোটি টাকার হ্যাকিং হয়েছে। ধারণা করা হচ্ছে যে ওই গাড়িতে বসেই কেউ এই হ্যাকিংটা করেছে, তাই পুলিশ তার পুরো ইউনিট নিয়ে ছুটছে। গাড়িটা অনেক গতিতে ছুটে যাচ্ছে, আর পুলিশ কোনো মতেই তাকে পাকড়াও করতে পারছে না। পুলিশের অফিসার গাড়ির কাঁচ নামিয়ে একটা মাইক্রোফোন বের করলো এবং বলতে লাগলো, সামনে গাড়িতে যেই থাকুক না কেন, গাড়ি থামাও না, গাড়ি থামাও বলছি, নয়তো আমরা গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করাতে বাধ্য হব। সামনের গাড়ি থেকে কোনো সাড়া পাওয়া গেল না, তাই বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তারা মিলে গাড়িটির টায়ারে গুলি করলো, এবং গাড়িটি তাল সামলাতে না পেরে 3টা ডিগবাজি খেয়ে পাশের ধান ক্ষেতের ভেতর গিয়ে পড়ল। পুলিশের কর্মকর্তারা তাড়াতাড়ি করে গাড়ি থেকে অস্ত্র হাতে নামালো এবং ওই টার্গেট গাড়িটির দিকে অগ্রসর হতে লাগলো, দেখতে যে কে আছে তার ভেতরে। কিন্তু কাঁচ ভাঙতেই দেখা গেল ভেতরে কেউ নেই। এএসআইকে উদ্দেশ্য করে ভয়মাখা গলায় বলল, স্যার, ভেতরে কেউ নেই। এটা শুনে এসআই আফসাদ অবাক গলায় বললেন, হোয়াট আর ইউ জোকিং? গাড়িটা চলছিল আর ভেতরে কেউ নেই, এটা কিভাবে সম্ভব? আশেপাশে খুঁজে দেখো, কেউ না কেউ নিশ্চয়ই আছে। পুলিশ ইউনিট খুঁজতে লাগলো, কিন্তু ব্যর্থ হলো, কাউকেই পাওয়া গেল না। পুলিশের জেলা প্রধান ফোন দিল ডিউটি অফিসারকে। হ্যালো আসাদ, জি স্যার, বলুন। কাউকে টেস্ট করতে পেরেছো? জি না স্যার, আমরা গাড়িটা পিছু পিছু এসেছিলাম, কিন্তু ভেতরে কেউ নেই। নিশ্চয়ই পালিয়েছে বেটা। সেটাও হতে পারে। আচ্ছা স্যার, আমি খুঁজে দিচ্ছি। এই কথা বলে অফিসার ফোন কেটে দিল। ফোন কেটে দিতে দেখে একজন কনস্টেবল এগিয়ে আসলো এবং বলতে লাগলো, স্যার, একটা কথা বলি। বলো। স্যার, আমার মনে হচ্ছে গাড়িতে ভূত ছিল। তোমাকে চাকরিটা কে দিয়েছে বলো তো? কেন স্যার? একজন পুলিশ কর্মকর্তা হয়ে তুমি ভূতে বিশ্বাস করো? না করে উপায় আছে স্যার। আপনি ভেবে দেখুন, জায়গাটা জনমানব শূন্য, আর এইখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। কেউ যদি থাকতো এইখানে, তাহলে আমরা নিশ্চিত খুঁজে পেতাম। এত ভাবতে হবে না তোমাকে, খোঁজার কাজ চালিয়ে যাও। আশেপাশের গ্রামগুলোতে খোঁজ চালাও। এই, তুই টেবিলে বসে বসে কি করছিস? টেবিলে বসেছিলাম, তখনই পিছন থেকে দরজা দিয়ে ঢোকার সময় ভাবি এই কথাটি বলল। আরে ভাবি, তুমি? আমি তো আমার সায়েন্সের অ্যাসাইনমেন্ট করছিলাম। সায়েন্স অ্যাসাইনমেন্ট? কম্পিউটারে? আরে ভাবি, তুমিও না, যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলো বুঝি না। তুমি আর্টস নিয়ে পড়াশোনা করেছো, তুমি কি বুঝবে সায়েন্সওয়ালাদের প্যারা। হুম, বুঝতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও এখন। ভাবি চলে গেল। দরজাটা লক করে দিয়ে টেবিলের সাইডে ব্যাগের নিচ থেকে ল্যাপটপটা বের করে ল্যাপটপে এখনো কয়েকটা সফটওয়্যার রান করছে। ল্যাপটপটি শাট ডাউন করে বিছানায় এসে বসলাম এবং একটা চার্ট বানাতে লাগলাম। চার্টে কিছু লোকের নাম আর লিস্ট আছে, আর লেখা সব নামের পাশে তারিখ দেওয়া। সকালে ব্রেকফাস্ট টেবিলে বসে বসে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট যখন শেষ পর্যায়ে, তখন একটা সাইকেলের বেল শোনা গেল। কে যেন আসছে এদিকে। আমাদের খুব একটা বড় বাড়ি না, 5 শতাংশ জায়গার উপর 3 তলা একটা ফ্ল্যাট বাড়ি। 3 তলা এবং 2 তলা ভাড়া দেওয়া হয়েছে, আর একেবারে উপরে আমরা থাকি। আমার ভাই, ভাবি, আমার ভাইয়ের ছেলে রিসান আর আমি, আর কেউ নাই। গেটে রাতুল কড়া নাড়ছে আর ডাকছে। এই সাব্বির, দরজা খোল। ভাবি দরজা খুলে দেয় এবং রাতুল ভেতরে এসে বসে। রাতুলকে ভাবি খাওয়ার কথা জিজ্ঞাসা করলে রাতুল বলে যে খেয়ে এসেছে। আমার খাওয়া শেষ হলে বের হয়ে বাসা থেকে ক্লাসের উদ্দেশ্যে। এখন আমার সম্বন্ধে একটু বলে নেই। এবার ক্লাস 10-এ পড়ি, সায়েন্স নিয়ে। ভাই একটা মেডিকেল কোম্পানির মালিক, যেটা আমার বাবার ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় তারা মারা যায়। তারপর থেকে আমার ভাই সবটা দেখাশোনা করে। আর জানতে হবে না, বাকিটা পরে জানবেন।
স্কুলে ঢুকেই স্কুলের ভেতরে ব্যাগটা রেখে বাইরে আসি এবং বাইরের এক লোকের কাছ থেকে একটা খবরের কাগজ কিনে এবং স্কুলের মাঠে একটা বেঞ্চে এসে বসে পড়তে লাগি। পাশে রাতুলও বসে। খবরের কাগজের প্রথম পাতায় এসে আমার চোখ আটকে যায় একটা খবরে রাতুলেরও। রাতুল আমার দিকে তাকাচ্ছে আর আমি রাতুলের দিকে। আমার আর রাতুলের চোখ খবরের কাগজে আটকে গেছিল। খবরের কাগজে লেখা ছিল যে ভুতুড়ে হ্যাকার আক্রমণে অতৃষ্ট শহর গতকাল রাতে হ্যাক করা হয়েছে আমাদের শহরের সবচেয়ে বড় ব্যাংক। ব্যাংকটির মোট ৮ জন মানুষের অ্যাকাউন্ট থেকে ৫০ কোটি টাকা করে ৪০০ কোটি টাকা হ্যাক করা হয়েছে। পুলিশ সন্দেহ জোরে একটি গাড়িকে ধাওয়া করলে জানা যায় যে গাড়িটিতে কেউ ছিল না। তাহলে গাড়িটি কে চালাচ্ছিল, ভূত না মানুষ? এটা আমাদের শহরের ব্যাংক না? আমাদের শহরেরই ব্যাংক। এটা কিন্তু হ্যাকারের বিষয় না। একটু ঘোলাটে লাগছে। এইটা কি হ্যাকারের কাজ না কোনো ভূত ট্রুথ? আরে বেটা, ভূত কি কম্পিউটার চালাতে পারে নাকি? আমি কি জানি, আজ পর্যন্ত কোনোদিন শুনিনি যে কোনো ভূতে কম্পিউটার চালায়। ভূতকে গাড়ি চালাতে দেখেছি, তা আবার ছবিতে। সেটা তো আমিও দেখেছি। আমার না অনেক শখ একজন বড় মাপের হ্যাকার হব এবং মানুষের উপকার করব। হ্যাকার হওয়া মুখের কথা না, সাইবার ওয়ার্ল্ডে টিকে থাকতে দম লাগে, দম। আর কি কি লাগে? অনেক পরিশ্রম, দক্ষতা, নিজেকে লুকিয়ে রাখার ক্ষমতা আর একটুখানি ইচ্ছা ভালো কাজ করার। ব্যাস, তুইও হতে পারবি। কিন্তু হ্যাকিং জগতের অনেক ডার্ক সাইড আছে, যে সব থেকে নিজেকে দূরে রেখে চলতে হয়। আচ্ছা, এত সুন্দর সুন্দর কথা বললি, কিন্তু তুই এসব জানলি কিভাবে? আরে আমি কিভাবে জানি মানে? সেটা তো তুই কিভাবে জানিস? আমি ওই দিন একটা আর্টিকেল পড়ছিলাম হ্যাকিং নিয়ে, ওইখান থেকে জানতে পেরেছি। ব্যাস এতটুকুই, আর কিছু না। ও আচ্ছা, আমি তো ভাবলাম তুই নিজে কত বড় হ্যাকার ট্যাকার। খুব বেটা, আমি কই আর কই হ্যাকার, আমার মতো জোকার হবে হ্যাকার। হবি হবি, তুইও যেগুলো আমাকে বললি সেগুলো নিজেকে বল, তুইও হতে পারবি। আমার কপালে হালকা চিন্তার ভাঁজ। হ্যাঁ হ্যাঁ, আমিও হ্যাকার হব, হ্যাকার দ্য জোকার। এই সব কথা বলতে বলতে স্কুলের বেল বেজে গেল। আমি আর রাতুল দ্রুত পায়ে স্কুলের দিকে অগ্রসর হতে লাগলাম। ক্লাসে ঢুকে আমি আর রাতুল বেঞ্চে বসে পড়লাম। স্যার চলে আসলো এবং ক্লাস নিতে শুরু করলো। আজ ক্লাসটা আমার চোখে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, যা ভেবেছি তাই। আজকে ক্লাসে দুটো মেয়ে আসেনি, যাদের আমি গতকাল দেখেছিলাম। এসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিলাম। সব ক্লাস শেষ, স্কুল ছুটি দিবে। এখন বিকেল প্রায় 4:30, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। ক্লাস থেকে বেরিয়ে সাইকেল নিয়ে যেই গেট দিয়ে বেরোবো, তখনই রাতুল পেছন থেকে ডাক দিল। এই বেটা, আমারে ফেলে চলে যাচ্ছিস কেন? দোস্ত, বাসায় কাজ আছে, তাই যাচ্ছিলাম আর কি। তোর কিসের এত কাজ বাসায়, যে সন্ধ্যার আগেই বাসায় ঢুকে যাস? আমার আবার কিসের কাজ? আসলে বাড়িতে রাত নামার আগেই ঢুকে যাই তো প্রতিদিন, তাই অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে চল একসাথে, তুই তোর বাসায় ঢুকে যাস আর আমি আমার বাসায় চলে যাব। আচ্ছা চল। আমি আর রাতুল যার যার বাড়িতে যাওয়ার পর রাত প্রায় 11টা বাজে। পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম, কে বলছেন? কিলার মেশিন। আরে আজব তো, কিসের মিশন আর কী সব বলছেন? হোটেল ব্লু সান রুম নাম্বার 167 তে যান বলেই ফোনটা কেটে যায়। কন্ট্রোল রুম অফিসার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠায় সেই জায়গাতে। রুমের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং একটা বীভৎস দৃশ্য দেখতে পায়, যা দেখে কয়েকজন মহিলা পুলিশ সেখানেই অজ্ঞান হয়ে যায়। পুলিশদের সবার চোখে ভয় আর আতঙ্ক। রুমে বেডের ওপর একটা লাশ রাখা। লাশ বললে ভুল হবে, লাশের কোনো অংশই তার শরীরের সাথে যুক্ত নেই। শরীরটিকে এমনভাবে কাটা হয়েছে যেন কষায় মাংস কেটেছে। মাথাটি সবার সামনে রাখে, যার থেকে চোখগুলো বেরিয়ে আছে, আর জিহ্বাটি সামনে কেটে রাখা আছে। গালের দুই পাশে লেখা ইটস ওকে, তার পাশে একটা স্মাইল দেওয়া। পা দুটো আর আঙুলগুলো ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা আছে, আর তার পাশে বড় করে লেখা সাইকো ইজ অন দ্য গেম, ডোন্ট ট্রাই টু স্টপ আনলেস ইউ উইল স্টপ।
লাশটিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। পুলিশ কর্মকর্তারা এই কেস আর তার আগের রাতের হ্যাকিং দুটো নিয়েই অনেক চাপে আছে। মিডিয়া আর পলিটিশিয়ানরা অনেক চাপ দিচ্ছে পুলিশদের। গোয়েন্দা সিআইডিও নেমে পড়েছে, কিন্তু কোনো ক্লু পাচ্ছে না, কোনো সিসিটিভি ফুটেজ, না কোনো ফিঙ্গারপ্রিন্ট, আর ভিকটিমকে মারার কোনো মোটিভ। তাহলে কে করেছে এগুলো? সকালে খাবার টেবিলে বসে আছি, তখনই ভাবি রুটি আর মাংসের তরকারি বের করে দিল। রুটি আর তরকারি নিয়ে খেতে লাগলাম। আহ, কি রে, কি হয়েছে? ব্যথা পেয়েছিস নাকি? আরে না, কালকে একটা সায়েন্স প্রজেক্ট বানাচ্ছিলাম, তখন হাত কেটে গেছিল একটু। আরে কতখানি কেটে গেছে আর বলছো তেমন কিছু না? মনে হচ্ছে কোনো ধারালো ছুরি দিয়ে কেটে গেছে। আরে ভাবি, তুমিও না প্রজেক্টে ছুরির ব্যবহার করেছি, আর হাত কাটতে পারে না। কাটতেই পারি, দেখে দাও, ব্যান্ডেজ করে দিচ্ছি। আচ্ছা দাও ভাবি। কোনো মতে খাবার খেয়ে উঠে ছাদে যাই ল্যাপটপ নিয়ে। আজ স্কুল নেই, এই এক সপ্তাহ বন্ধ স্কুল। ল্যাপটপে কাজ করছিলাম, তখনই ফোনে একটা ফোন আসে। রাতুল ফোন দিয়েছে। দোস্ত, আমি একটা বিপদে পড়েছি, তুই এখনই পুলিশ স্টেশনে যা। পুলিশ নিয়ে আয় আমাদের বাসার পাশের জঙ্গলে। রাতুলের হঠাৎ এমন কথায় একটু চিন্তায় পড়ে গায়। কি হয়েছে সেটা বল। হয়েছে অনেক কিছুই। আমি একটা হরর ফটোগ্রাফির জন্য আমাদের বাড়ির জঙ্গলে এসেছিলাম। এখানে একটা ডাক বাংলায় ঢুকে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম না এখানে দস্যুরা আস্তানা গেড়েছে। ওরা পুরো বাড়িটাকে সিসিটিভি দিয়ে ঘিরে রেখেছে। এতক্ষণে হয়তো জেনে গেছে যে আমি এখানে আছি। তুই কিছু একটা কর, আমি পালাতেও পারছি না। আচ্ছা আমি দেখছি বলেই ফোন কেটে দিলাম। দস্যুরা বসে বসে সিসিটিভি ফুটেজ দেখছিল। তখনই ওরা ক্যামেরায় রাতুলকে দেখতে পায়। ওরা হয়তো ভেবেছিল যে রাতুল চলে যাবে, কিন্তু রাতুল ওদের মধ্যে থেকে কিছু লোককে দেখে ফেলে। রাতুল যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে নিশ্চয় পুলিশ ডেকে আনবে, তখন ওদের ক্ষতি হবে। তাই ওরা রাতুলের খোঁজে কয়েকজনকে পাঠায়। ক্যামেরার কারণে রাতুল বেরিয়ে যেতে পারছে না, কারণ ও লুকিয়ে আছে। এখন কোথায় গেলে সবাই দেখতে পাবে, তাই চুপটি মেরে সিঁড়ির নিচে লুকিয়ে আছে। দস্যুরা ক্যামেরায় রাতুলকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ওদের ক্যামেরাগুলো বন্ধ হয়ে গেল। কম্পিউটারগুলোতে লেখা উঠল, ইউ হ্যাভ বিন হ্যাকড। আমি রাতুলকে ফোন দিলাম। রাতুল, তুই এক দৌড়ে বেরিয়ে আয়, পেছনে তাকাবি না। আরে তুই আমার মারার ধান্দা করতেছিস? তোকে বললাম পুলিশ ডাকতে, আর তুই? বাঁচতে চাইলে যেটা বলছি সেটা কর। আমার কিছু হবে না তো? না, হবে না ইনশাল্লাহ, বেরিয়ে আয়। রাতুল আমার কথা মতো বেরিয়ে এলো। তখনই আকাশে কয়েকটা হেলিকপ্টার দেখা গেল, আর স্পেশাল ফোর্স চলে এলো। রাতুলকে গেটের বাইরে থেকে দুজন অফিসার ধরে সরিয়ে দিল, আর ফোর্স ভিতরে ঢুকে গেল।